আমাদের প্রায় রোজই চোরদের সঙ্গে খুনিটুনিদের সঙ্গে মুখোমুখি হতেই হয়। খুনের কেস আসতেই থাকে। এবার যদি লাশ সামনে থাকে তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে একজনের মৃত্যু হয়ে গেছে। কিন্তু যদি সেই লোকটাকেই আবারও দেখা যায় তাহলে আরেকটা নতুন গল্প শুরু হয়ে যায়। প্রথম দিকে এটা মনে হয় যে কেউ এটা গুজব ছড়াচ্ছে নিজের কোনো সুবিধার জন্য। পরে জানা যায় যে গুজব নয়, ব্যাপারটা সত্যি, লোকটাকে দেখা গেছে। আমরাও এটাই ভাবতে থাকি যে এটা কি করে হতে পারে। আর তারপর যাকে আত্মা বলা হচ্ছে সেই জিনিসটা যদি কোনো খুন করে দেয় তাহলে তো ঝামেলাই হবে। এদিকে লাশ আর অন্যদিকে খুনি আত্মা। অনেকবার এটা মনে হতে থাকে যে এটা আবার সত্যি সত্যি ঘটেনি তো। বিশ্বাস করাই মুশকিল হয়ে যায় যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। আর তার মধ্যে যদি ডক্টর সালুকে এমন কোনো কথা বলে দেয় যাতে ব্যাপারটা আরো বেশি গম্ভীর হয়ে যায়, তখন তো বুঝতেই পারি না যে কি করব। এবার এই কেসটাতেও এরকমই ঘটেছিল। 3 দিন আগে একজন লোক মারা গেছিল, আর কোথা থেকে তার আত্মাটা চলে আসে আর খুনের পর খুন করেই যাচ্ছিল। কখনো এখানে দেখা যাচ্ছে কখনো সেখানে। একজন লোক যার লাশ কিনা ফরেন্সিক ল্যাবে পড়ে আছে, সে অন্য কোনো জায়গায় গিয়ে কি করে খুন করতে পারে আপনারা নিজেরাই দেখুন। বিয়ের আগে আমি কত স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম আমার শাশুড়ি অন্যদের থেকে আলাদা হবে। আমি ভেবেছিলাম আমার শাশুড়ি আর আমি দুজনে বন্ধু হয়ে থাকবো। আমি কি করে বুঝবো যে উনি এরকম হবেন? কে ওখানে? মনে হচ্ছে আমার গোটা জীবনটাই হোটেলে কাজ করতে করতে কেটে যাবে। এই সমস্ত আওয়াজ কি করে এলো বাথরুম থেকে? বলছো না কেন? ভেতরে কে? চুপ করে আছো কেন? তুমি হোটেলের কোনো গেস্ট নাকি? আরে এটা তো মিনির আওয়াজ মনে হচ্ছে। ও মাই গড! মিনি, মিনি, মিনি! মিনি, কি হয়েছে মিনি? চিৎকার করছিলে কেন? ওই যে দিনেশ, দিনেশ! এক মিনিট এখানে সবার জন্য বিপদ রয়েছে, সবার জন্য। আরে কি করছেন আপনারা? আরে ছাড়ুন আমাকে। আরে আমার কথা শুনুন, আপনাদের কারোর কিচ্ছু হবে না। আজও মিনিকে মেরে ফেলেছে, আপনি বাঁচাতে পারলেন? আমি যদি ওখানে থাকতাম নিশ্চয়ই কিছু করতাম। আরে কি করতেন আপনি? মুখে বড় বড় কালকে যদি কথা। অন্য কেউ মরে যায় তখন আপনি এই কথাই বলবেন না? আরে আমার কথা শুনুন, আমার কথা শুনুন। আরে আপনারা কেন বুঝতে চাইছেন না? আরে এক মিনিট, চিৎকার চেঁচামেচি করবেন না। চেঁচামেচি করে কোনো লাভ নেই। হোটেল বন্ধ হয়ে যাবে, এখানকার যত গেস্ট আছে সবাই পালিয়ে যাবে, তখন তোমাদের চাকরিও থাকবে না। আরে প্রাণ যাওয়ার চাইতে চাকরি যাওয়া অনেক ভালো। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। জীবনটাকে বলেছেন, জীবনে কিছু না। চাকরি যদি আমাদের জীবনের কোনো দাম নেই, হ্যাঁ? সিআইডি চলে এসেছে। কিভাবে হয়েছে? হ্যাঁ, আত্মা এই খুনটা করেছে। নিজের মুখটা বন্ধ করো। স্যার, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। না স্যার, এ সত্যি কথা বলছে। ওই মেয়েটাকে ওই আত্মাটাই খুন করেছে। এক মিনিট, এই গন্ডগোলটা কি এখানে? হ্যাঁ স্যার, ওই
এরা ইচ্ছে করেই গুজব রটাচ্ছে স্যার। গুজব নয়, চিৎকারটা আমি শুনেছিলাম। আত্মার চিৎকার ছিল? না, মিনির, যার খুন হয়েছে তার। দেখাও কোথায় হয়েছে। আসুন স্যার। কেউ হাত দেয়নি তো বডিতে? ওদিকটা দেখো তো। একটা অদ্ভুত ছুরি দিয়ে খুন করেছে স্যার। হ্যাঁ, তাই তো দেখছি। ম্যানেজার, দেখো তো এই ছুরিটা, দেখেছো এটাকে? এটা এটা তো আমাদের কিচেনে থাকে। রাধা, একমাত্র তুমি মিনির চিৎকার শুনেছিলে, তারপর ছুটে এখানে এসেছিলে। আগে হ্যাঁ। এর মানে হলো রাধা, মিনি যখন ঘর থেকে বেরিয়ে আসছিল তখন তো খুনির ভেতরে থাকার কথা, তাই তো? হতেও পারে, আবার নাও হতে পারে। সেটা কেন? আত্মা তো যে কোনো জায়গায় যেতে আসতে পারে, তাই না? ফ্রেডি, তুমি কখনো শুনেছো যে কোনো আত্মা এসে খুন করে গেছে? কোনো অন্য কথা বলুন স্যার। কেন? স্যার, আপনি তো জানেন যে আত্মার কথা শুনলেই আমার কেমন ঘাম ছুটতে কি থাকে। আবল তাবল বকছো ফ্রেডি? হ্যাঁ, স্যার, তবুও আত্মার সাথে না লড়া উচিত না। আত্মা থাকলে তবে তো লড়বো না। এখান থেকে করিডোর তো সব দিকেই খোলা দেখছি। এখান থেকে তো যে কেউ বেরিয়ে পালাতে পারে। আরে স্যার, আত্মা ওটা আত্মা। আত্মা যেখান থেকে খুশি আসতে পারে আর যেখানে খুশি যেতেও পারে। ফ্রেডি, চলো। হ্যাঁ দয়া। স্যার, এখান থেকে খুনির পালাবার অনেকগুলো রাস্তাই তো আছে। আচ্ছা, ঠিক আছে, রুমগুলো চেক করি। অভিজিৎ, ঠিক আছে, চলো। দয়া, এই রক্তের ফোঁটাগুলো এখান থেকে বাথরুম পর্যন্ত গেছে। মনে হচ্ছে স্যার খুনিটাই বাথরুমে দাঁড়িয়েছিল। মহিলাটি বাথরুমে আসতেই ও ছুরি মেরে দিয়েছে। মেনে নিলাম দয়া যে খুনি এখানে এই রুমটার ভেতরে লুকিয়েছিল। ফেডরিক, তুমি কি দেখছো? আত্মা কি? হ্যাঁ তো দয়া, তোমায় যেটা বলছিলাম, যদি খুনি এই রুমটাতে লুকিয়েই ছিল তাহলে কেউ না কেউ তো ওকে পালাতে দেখেছে। কেউ তো দেখেছে। বিবেক, বাথরুমটা ভালো করে চেক করো, আর কোনো আঙুলের ছাপ কোথাও থাকলে তুলে নাও। রাধা, আগে যখন তুমি মিনিকে শেষবারের মতন দেখো, আমি বলতে চাইছি মৃত্যুর আগে, তখন কি ও কিছু বলতে চেয়েছিল? ও কি তোমায় কিছু বলেছিল? হ্যাঁ, কি কি বলেছে? দীনেশ বাবুর নাম নিয়ে মারা গেছিল। দীনেশ বাবু? এই দীনেশ বাবু কে? হ্যাঁ, একটা আত্মা। আত্মা? হ্যাঁ, দীনেশ বাবুর আত্মা। তুমিও সেই একই কথা বলছো, আত্মা আত্মা আত্মা। আমরা জানতে চাইছি যে এই দীনেশ বাবুটি আসলে কে? এই হোটেলের ম্যানেজার। হাই, আমি ভৈরবী, এই হোটেলের ওনার। ও, একটা কথা বলুন, এই দীনেশ বাবু কবে থেকে আত্মা তৈরি হয়েছেন? ওয়েল, যবে থেকে ও আত্মহত্যা করেছে তবে থেকে। আত্মহত্যা কোথায় হয়েছে? এখানেই, এই হোটেলে। উনি নিজেই গায়ে আগুন দিয়েছিলেন। হ্যাঁ, আর তারপর থেকেই ওনার আত্মা এই হোটেলে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, এটা বলুন, দীনেশ বাবুর সঙ্গে মিনির কোনো শত্রুতা ছিল? না, এমন তো কোনো ব্যাপার ছিল না। কিন্তু তাহলে ওনার আত্মা
এই মহিলাকে খুন করলো কেন? জানি না, আই ডোন্ট নো। কিছু তো শত্রুতা নিশ্চয়ই ছিল, না হলে মারবে কেন? বাদ দিন, যখন দীনেশবাবু পুড়ছিলেন, মানে বলতে চাইছি আত্মহত্যা করছিলেন, সেটা কি কেউ দেখেছে? আশেপাশে কেউ ছিল? হ্যাঁ, আমি ছিলাম আর আমার স্টাফেদের 4 জন আরো ছিল। ও, আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, বাঁচাবার চেষ্টা করেননি? দেখুন, আমাদের কিছু করার আগেই উনি খুব খারাপভাবে পুড়ে গিয়েছিলেন। দয়া, স্যার, চলো এই দীনেশের ফ্যামিলির সঙ্গে দেখা করি। আজ? হ্যাঁ, আজ। কেন? না, আসলে আজ দীনেশবাবুর শেষকৃত্য। বলো হরি হরি বল, 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 বলো হরি বলো হরি হরি বল, হরি বল, বলো হরি। এক্সকিউজ মি, এক মিনিট প্লিজ। এই বডিটা আপনারা নিচে রাখুন। আচ্ছা, আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি, প্লিজ। আচ্ছা, উনি কি এনার স্ত্রী? আগে হ্যাঁ। সরি। কি আপনারা, কি ব্যাপার? দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। আমরা জানি ঠিক এই সময় আমাদের আসা উচিত নয়, কিন্তু কিন্তু ব্যাপারটা কি? আমরা আপনার স্বামীর বডি নিয়ে যেতে এসেছি। কি? কিন্তু কেন? আসলে আমরা দীনেশবাবুর শরীরটাকে একটু পরীক্ষা নিরীক্ষা করব। মারা যাওয়ার পর আর কি বা আছে দেখার মতো? এখন কি করে বোঝাবো আপনাকে যে দীনেশবাবু এখানেও আছেন আর ওখানেও আছেন, হোটেলে। যখন ওনার শরীরটাই আমাদের সামনে আছে, তাহলে উনি হোটেলে কি করে থাকবেন? দেখুন ম্যাডাম, আমাদের মোটেও ভালো লাগছে না যে কারোর শেষ যাত্রায় এসে কারুকে ডিস্টার্ব করতে, কিন্তু আপনি যদি জানতে পারেন যে আপনার হাজবেন্ডের আত্মা একটা হোটেলে ঘুরছে, তাহলে আপনার কেমন লাগবে? আত্মা এসেছে? এবার সবাই তো সেটাই বলছে। প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আমি কখনো ঝগড়া করব না, আমি কখনো কিছু বলবো না। প্লিজ আমায় ক্ষমা করে দাও। প্লিজ আপনি ক্ষমা পড়ে চাইবেন, আগে আমাদেরকে জানতে তো দিন যে ওটা আদৌ আত্মা কিনা। আর এই বডিটা এটা দীনেশের কি না। ভালো হয়েছে যে স্যার আপনারা ঠিক টাইমে লাশটাকে তুলে এনেছেন, না হলে এতক্ষণ তো ওরা লাশটাকে পুড়িয়েই দিত। হ্যাঁ সারিকা, আমাদের এটা দেখতে হবে যে এই বডিটা দীনেশের নাকি অন্য কারো। স্যার, দীনেশের হওয়াটা মুশকিল, দীনেশ তো ওখানে ঘুরে বেড়াচ্ছে। এটা অসম্ভব। কেন? কেননা যতটা আমরা জানতে পেরেছি, এই যে লাশটা এখানে পড়ে আছে, এটাই দীনেশ। যদি এটা দীনেশ হয়, তাহলে ওটাকে যে হোটেলে ঘুরছে। বাই, ইয়া বাই বাই, সি ইউ, ইয়া। আরে এর 32 পার্টি কেমন বের করে ফেলেছে, মুখে চওড়া হাসি। কি জালুকে কোনো মজাদার জোক শুনেছ? হ্যাঁ, হাসি তো থামতেই চাইছে না। ছাড়ো না, বাদ দাও। আরে না না, আমাদেরও একটু শোনাও। কে বলেছে? হ্যাঁ, আরে বাদ দাও না ভাই। আরে লজ্জা পাচ্ছে। আচ্ছা ছাড়ুন, জোকটা বলুন, জোকটা কি ছিল? গার্লফ্রেন্ড, শালুকের আমার গার্লফ্রেন্ড। স্যার, ডক্টর স্যারকে কিছু বলতে চাইছেন? হ্যাঁ বলো কি বলবে? স্যার, আমি ওনাকে কখন থেকে বলছি যে এই লাশটা দীনেশেরই। হ্যাঁ তো ঠিক আছে, আরে ভাই যা আছে তা আছে,
যদি দিনেশের লাশ হয় তবে তো দিনেশেরই বলতে হবে না? না সালুকে, এটা দিনেশের লাশ হতেই পারে না। আসল দিনেশ তো ওখানে হোটেলে ঘুরে বেড়াচ্ছে, একের পর এক খুন করে যাচ্ছে, বুঝেছো? এসপি সাহেব, এই লাশ দিনেশেরই, আমি তোমাকে বলছি। এই দেখো, দিনেশের বাড়ি থেকে এই যে দিনেশের দাঁতের এক্স-রে পাওয়া গেছে, ওটা আমি এই লোকটির দাঁতের সঙ্গে ম্যাচ করে দেখেছি। দুটো এক্স-রে 100% ম্যাচ করেছে। আর যেখানে এক্স-রে ম্যাচ করে গেছে তার মানে এই লোক দুটি একই। এক মিনিট, এটাও তো হতে পারে যে এক্সরেটা আমরা দিনেশের বাড়ি থেকে নিয়ে এসেছি, এই যে এটা নকল। বস, এই লাশ তোমরাই এখানে এনেছো, আর এই এক্স-রেটাও তোমরাই এই ল্যাবে এনেছো। আসল নকল তোমরাই জানো। ঠিক আছে সালুকে, কোনো ব্যাপার না। অভিজিৎ, আমরা একটা চান্স নেব। প্রতিটা কোম্পানিতে তাদের কর্মচারীর জন্য একটা মেডিকেল ফাইল থাকে, সেরকম দিনেশেরও একটা মেডিকেল রেকর্ড নিশ্চয়ই আছে ওই হোটেলে। ওকে স্যার, ওখানকার ওই মেডিকেল রিপোর্টের সঙ্গে এর ক্রস চেকিং করা যাক। এক্স্যাক্টলি। আমি হলপ করে বলতে পারি এই লাশ দিনেশের হতেই পারে না। আপনারা কি ডেকেছিলেন আমাকে? আগে একটা খুন হয়েছে এখানে, আর জিজ্ঞাসাবাদ তো বারবার করতেই হবে না? একটা কথা বলুন, আপনি কি কখনো দিনেশের মেডিকেল চেক আপ করিয়েছিলেন? মেডিকেল টেস্ট? হ্যাঁ। হয়তো, হ্যাঁ মনে পড়েছে। 2 বছর আগে আমি আমার সমস্ত স্টাফদের ইন্স্যুরেন্স করিয়েছিলাম, আর তখন তাদের মেডিকেল টেস্টও হয়েছিল। আই এম শিওর ওনার টেস্টও হয়তো তখনই হয়েছিল। তাহলে তো ওনার মেডিকেল রিপোর্ট নিশ্চয়ই আছে আপনার কাছে। আই এম সরি, আমরা মেডিকেল রিপোর্টস রাখি না, বাট আই এম শিওর ইন্স্যুরেন্স কোম্পানির কাছে নিশ্চয়ই থাকবে। আচ্ছা, কোন ইন্স্যুরেন্স কোম্পানি? আপনার কি কিছু মনে আছে? রাহুল, আমার ক্যাবিনেট ডেস্কে ওই ইন্স্যুরেন্স কোম্পানির কার্ড পড়ে আছে, যাও তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো। আই ডোন্ট গেট ইট, আপনাদের দিনেশের মেডিকেল রিপোর্ট কেন চাই? ও তো মারা গেছে। হয়তো এই মেডিকেল রিপোর্ট দেখে আমরা মিনির খুনিকে খুঁজে বের করতে পারি। বেঁচে আছে স্যার, অজ্ঞান হয়ে গেছে শুধু। দেখো, আর কোথাও লাগেনি তো? না স্যার, আঘাত তো পাইনি। তাহলে এর হয়েছেটা কি? এমন কি দেখেছে ও যার কারণে অজ্ঞান হয়ে গেল? না, উঠতে হবে না, প্লিজ ওখানে বসে থাকো। আচ্ছা বলো তো, তুমি এখানে কি হয়েছিল? এসব কি করেছে? স্যার, স্যার আমি ওকে দেখেছি। কাকে? ওই দিনেশকে। দিনেশ? দেখো, আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না যতক্ষণ না আমি নিজের চোখে দেখছি যে ও এইখানে এই ঘরের মধ্যে ছিল। ওই ছিল স্যার, স্যার আমি বললাম তো ওই ছিল। স্যার, আমার এই কেবিনে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ওই দেখুন। যদি দিনেশ এখানে এসে থাকে তো তার রেকর্ডিং নিশ্চয়ই হয়েছে। ঠিক আছে, আমরা ওই ফুটেজ দেখতে চাই। ওকে স্যার। দীনেশবাবুকে তো দেখা যাচ্ছে না স্যার। এক মিনিট দাঁড়া দাও, 1 মিনিট পজ করো। দেখেছো দয়া কাঁচের ওপর? তুমি কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, সত্যি কেউ আছে। আচ্ছা, এটা একটু জুম করো।
স্যার স্যার এটাই সেই আত্মা যেটা আমি দেখেছিলাম, এই দিনেশ স্যার, দিনেশ। স্যার আমি শুনেছি আত্মা কাচের মধ্যেও দেখা যায়। তাশা, দয়া, এই মুখটা যে আমরা দেখলাম ওটাকে ব্লো আপ করো, ওটার প্রতিটা অংশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখো। সারিকা, দিনেশের ফটো লোড করো। হ্যাঁ স্যার। এইটা দিনেশের সেই ফটোটা যেটা তোমরা দিনেশের বাড়ি থেকে এনেছো। একবার ওই ছবিটাও দেখি যেটা আমরা হোটেলের সিসিটিভি থেকে নিয়েছিলাম। সারিকা, এই দুটো ম্যাচ করো তো। হ্যাঁ স্যার। আরে এটা তো ম্যাচ করে গেছে। শালুকে, তোমার মতে এই হলো দিনেশ, কিন্তু আমি বলছি হোটেলে যে ঘুরে বেড়াচ্ছে সেই দিনেশ। স্যার এখন তো আর কোনো সন্দেহই নেই যে দিনেশ আর বেঁচে নেই, আর অন্য কোনো দিনেশ এখানে ঘুরছে। আমি তো আগেই বলেছিলাম স্যার, আত্মার সাথে লড়া একদম ঠিক রেডি? না। এটা কি করে হতে পারে? মরে যাওয়া মানুষ কখনো ফিরতে পারে নাকি? ডক্টর সালুকেরও আজকেরই এটা বলবার ছিল। একবার বলছে যে দিনেশ ডেফিনেটলি মারা গেছে, আবার এটাও বলছে যে ওই ঘরের লোকটা দিনেশই ছিল। তার মানে মরা মানুষ বেঁচে উঠেছে। না হলে অন্য কোনো লোক দিনেশ সেজে ঘুরে বেড়াচ্ছে। স্যার এই হলো হোটেলের প্ল্যান। তাহলে এটা তো বেশ। এবার বলুন যে দিনেশকে আপনার হোটেলের কোন কোন সেকশনে দেখা গেছে? স্যার, দিনেশকে প্রথমবার এই রুমে দেখা গিয়েছিল, আর দ্বিতীয়বার এখানে, আর তৃতীয়বার এই রুমে যেখানে মিনি খুন হয়েছিল। আর তারপর ভৈরবী ম্যামের কেবিনে, যেখানে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। অভিজিৎ, একটা কথা খেয়াল করেছো যে দিনেশকে হোটেলের একটা সেকশনেই দেখা গেছে, এই নতুন তৈরি হওয়া সেকশনে। এখানেই ঘুরছে। এসব জায়গায় তো আসেও নি। আর এই অংশটা পুরনো বিল্ডিং এ স্যার। আরো একটা কথা বলুন, এই রুমটা কার? এটা সিকিউরিটি অফিসার অভিষেক কুমারের। সিকিউরিটি অফিসার অভিষেক কুমার। ওকে ডাকো। স্যার ওই অভিষেক। কি হয়েছে? অ্যাকচুয়ালি হয়েছে কি, অভিষেক 2 সপ্তাহ আগে চাকরি ছেড়ে চলে গিয়েছে। ও বড় আশ্চর্য ব্যাপার, একটা লোক মারা গেছে, একটা লোক চাকরি ছেড়ে চলে গেল, আর একজন মহিলা খুন হয়ে যায়। আচ্ছা, চাকরিটা ছেড়ে দিল কেন অভিষেক? ও একটা ভালো চাকরি পেয়ে গিয়েছিল আমেরিকাতে, সেজন্য। আমেরিকাতে? তার মানে স্যার পাখি উড়ে গেছে। হয়তো সেটা নাও হতে পারে। এই অভিষেকের অ্যাড্রেস আমাদের চাই। ওকে স্যার। অভিষেক তো রত্নাগিরি গেছে হোটেলের কাজের জন্য। আসুন। অ্যাকচুয়ালি অভিষেক হোটেল ছেড়ে দিয়েছে, রিজাইন করে দিয়েছে। কি? আমাকে তো কিছু বলেনি। কবে গেছিল ও রত্নাগিরি? গেছিল মানে? কিছু খারাপ হয়নি তো? হ্যাঁ? দিনেশকে চেনেন কি আপনি? নাম শুনেছেন ওর? দিনেশ মানে সেই তো যে অভিষেকের হোটেলে কাজ করত? হ্যাঁ হ্যাঁ, আমরা ওরই কথা বলছি। আপনি চেনেন ওকে? হ্যাঁ, অভিষেক যাওয়ার আগে ও 2-3 বার বাড়িতে এসেছিল। বাড়িতে এসেছিল? কেন, কি জন্য এসেছিল? জানি না, ওরা নিজেদের মধ্যে কি বলতো সেসব কখনো শুনতেই পাইনি। অদ্ভুত ব্যাপার, আমি যতই নিচু গলায় কথা বলি না কেন আমার বউ ঠিক শুনতে পায়। আচ্ছা, আমরা কি অভিষেকের রুমটা দেখতে পারি?
অভিষেক নিখোঁজ হওয়ার আগে ওর ব্যাপারে কোনো অদ্ভুত কিছু মনে পড়ে আপনার? কোনো কথা যেটা স্বাভাবিক নয়? হ্যাঁ, কিছুদিন আগে অভিষেক যখন বাড়িতে আসলো তখন ওর প্যান্টটা একদম নোংরা লাগছিল। আমি যখন জিজ্ঞাসা করলাম তখন ও আমাকে বলল বৃষ্টিতে নোংরা হয়ে গেছে। কিন্তু আমার খুব ভালো মনে আছে সেদিন বৃষ্টি তো হয়নি। বৃষ্টি হয়নি? আচ্ছা, কি কি লেগেছিল অভিষেকের প্যান্টে? আমি ঠিক করে দেখতে পাইনি। আর তার কিছুক্ষণ পরেই ও বাথরুমে চলে যায় আর ও নিজেই নিজের প্যান্ট ধুয়ে ফেলল। দেখে খুব অদ্ভুত লাগলো, কারণ এর আগে অভিষেক নিজের জামা কাপড় নিজে কখনো ধোয়নি। সিমেন্ট? স্যার, এই দেখুন, অভিষেকের জুতোতে সিমেন্ট লেগে রয়েছে। ওর প্যান্টে সিমেন্ট লেগেছিল, ধুয়ে ফেলেছে। আর এই জুতো ধুতে ভুলে গেছে। এটাই বড় ভুল করেছ। কিন্তু স্যার, এই সিমেন্ট অভিষেকের পায়ে লাগলো কোত্থেকে? আমি তো সেটাই ভাবছি দয়া, যে এই অভিষেকের প্যান্টে আর জুতোয় সিমেন্ট আসলো কিভাবে? অভিষেক নিখোঁজ হওয়ার আগে কিছু গোলমাল করে ফেলেছিল। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে। স্যার, অভিষেকের প্যান্ট আর জুতোতে সিমেন্ট লেগেছিল। তার মানে ও এমন কোনো জায়গায় গিয়েছিল যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল। অভিষেকের প্যান্টে যে সিমেন্ট লেগেছিল সেটা এখান থেকেই লেগেছে। এই যে এখানে নতুন উইং বানানো হয়েছে। এই নতুন উইং হয়েছে কবে? 3 সপ্তাহ আগে। 3 সপ্তাহ আগে মানে যখন প্যান্টে সিমেন্ট লেগেছিল তখন এখান থেকে তো লাগেনি স্যার। অভিজিৎ, এই দীনেশের আত্মা যাকে বারবার দেখা যাচ্ছে, ও কিছু খুঁজতে এখানে আসছে। যে জিনিসটা ও এখানে খুঁজতে চেষ্টা করছে সেটা আর অভিষেকের প্যান্টে লাগা সিমেন্টের মধ্যে কোনো না কোনো যোগসূত্র নিশ্চয়ই আছে। কি হতে পারে? খুঁজে বের করো ওই জিনিসটাকে। খোঁজো।
ফাউন্টেনটা তো দেখে মনে হচ্ছে নতুন, কিন্তু খুব তাড়াহুড়ো করে বানিয়েছে মনে হচ্ছে। হ্যালো স্যার, আমি এই হোটেলটার সাউথ সাইডে আছি স্যার। স্যার এখানে একটা ওয়াটার ফাউন্টেন আছে, খুব নতুন তৈরি করেছে মনে হচ্ছে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আপনারা আসুন এখানে। ওকে। হ্যাঁ দয়া, এই ফাউন্টেনটা স্যার। অফিসার, কিছু পেলেন আপনি জলের মধ্যে? না, আমরা এখনো কিছু পাইনি, কিন্তু এই ফাউন্টেনটা কবে বানানো হয়েছে? সবেমাত্র বানানো হয়েছে, ব্র্যান্ড নিউ ইউসি। এমনিতে আপনি তো দেখতেই পাচ্ছেন 3-4 সপ্তাহ হয়েছে বানানো। স্যার, ওই যে সিমেন্ট পাওয়া গেছিল অভিষেকের প্যান্ট আর জুতোতে, বোধহয় এখান থেকেই লেগেছিল। হতে পারে। ফেডরিক, স্যার, হাতুড়ি নিয়ে এসো সবার জন্য। হাতুড়ি? হাতুড়ি দিয়ে কি করবেন? সরি ম্যাডাম, জানি আপনি খুব শখ করে এই ওয়াটার ফাউন্টেনটা বানিয়েছেন, ভাঙতে তো হবেই। দেখুন স্যার, প্লিজ, আপনার যদি ভাঙতেই হয় তো অন্য কিছু ভাঙুন, কিন্তু এই ফাউন্টেন তো সবে বানানো হয়েছে। এখানে একটার পর একটা খুন হচ্ছে, আত্মারা ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে তো জানতেই হবে যে এখানটা ঠিক কি হচ্ছে। কিন্তু ভাঙতে হবে কেন? এখনই জানতে পারবেন। নাতাশা, এই ফাউন্টেনের জল বন্ধ করো। ইয়েস স্যার। কি ম্যাডাম, কি দেখছেন? হ্যাঁ, বেশ বড় অ্যামাউন্ট স্যার, কোটি টাকা হবে। কিন্তু অভিষেকের মতন একজন সাধারণ সিকিউরিটি অফিসারের কাছে এতগুলো টাকা এলো কি করে স্যার? সেটা তো আমিও ভাবছি, এতগুলো টাকা ওর কাছে এলো কি করে? স্যার, দিনেশের আত্মা এই পয়সাগুলোর জন্য ঘুরপাক খেয়ে মরছে এখানে। ও হয়তো জানেও না যে অভিষেক এই টাকাগুলো লুকিয়ে রেখেছে এখানে। অতৃপ্ত আত্মা। ফেডরিক, তুমি চুপ করো। এই বারে বারে আত্মার কথা বলা থামাও। আমি কোনো আত্মার কথা বিশ্বাস করি না। এখানে কোনো অ্যাক্টর আছে যে দিনেশের অভিনয় করছে। ওই অ্যাক্টরকে আমি এমন রোল দেব না, এমন রানিং রোল যে সারা জীবন ছুটতে থাকবে। অভিজিৎ, এই নোটের সিরিয়াল নম্বরগুলো দেখে বের করো কোন ব্যাংক থেকে এসেছে। যাও। একটু দেখুন তো, এই নাম্বারের নোটগুলো আপনার ব্যাংকের কিনা? এগুলো সিরিয়াল নাম্বার কি? 1 মিনিট। ইয়েস স্যার, এই নোটগুলো আমাদের ব্যাংক থেকেই দেওয়া হয়েছিল। তাহলে আপনাদের কাছে রেকর্ড তো আছে নিশ্চয়ই, এই নোট আপনারা কাকে দিয়েছিলেন? 1 মিনিট স্যার। পেয়ে গেছি। ইয়েস স্যার, ইনি আসলে আমাদের অনেক বড় কাস্টমার, যিনি 6 কোটি টাকার চেক কোনো মিস্টার অভিষেকের নামে দিয়েছিলেন। কি নাম বললেন আপনি? আগে মিস্টার সূর্য। মিস্টার সূর্য, এর একটু ফোন নম্বর আর অ্যাড্রেসটা দিন। ইয়েস স্যার। দয়া, একটা কাজ করা যাক, এই মিস্টার সূর্যকে একবার ডেকে পাঠানো যাক। কিছু বলবেন তো? কেন ডেকেছেন? কিছু টাকা পয়সার ব্যাপার। কি?
সিআইডির টাকা চাই? দেখুন, এখানে বলে ফেললেন ঠিক আছে, এসিপি সাহেবের সামনে মুখও খুলবেন না, উনি খুব রাগী মানুষ। স্যার, ইনি হলেন মিস্টার সূর্য। ও, আপনি মিস্টার সূর্য? আগে হ্যাঁ স্যার, আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? সূর্যবাবু, আপনি কি কখনো কোনো অভিষেক নামে কাউকে 6 কোটি টাকার চেক দিয়েছেন? ওই চেকটা? হ্যাঁ, সেই চেকটা। কিন্তু আপনি কি বলতে পারবেন যে অভিষেককে 6 কোটি টাকার চেক কি জন্য দেওয়া হয়েছিল? কারণ উনি ওনার হোটেলটা আমার কাছে বিক্রি করেছেন, হোটেল গোল্ডেন রোজ। আপনি হোটেলটা কিনেছেন? আগে হ্যাঁ, আমি এই হোটেলের নতুন মালিক। এক্সকিউজ মি, এটা কি করে হতে পারে? আমি আপনাকে কন্ট্রাক্ট পেপারস দেখাতে পারি। কন্ট্রাক্ট পেপারস? চুলোয় যাক আপনার কন্ট্রাক্ট পেপারস। আই অ্যাম দ্য ওনার, এটা আমার হোটেল আর আমি এই হোটেলের। আপনার কাছে যে কন্ট্রাক্ট পেপার রয়েছে সেগুলো নকল। কি? হ্যাঁ সূর্যবাবু, আপনার পেপারসগুলো সব নকল, ওরা আপনাকে বোকা বানিয়েছে। 6 কোটি টাকা দিয়েছি, ওরা এরকম কি করে করতে পারে? এরকমটা হয়েছে মিস্টার সূর্য, এরকমটাই হয়েছে। আর না জেনে শুনে আপনি ওকে 6 কোটি টাকার চেক দিয়ে দিলেন কি করে? হ্যাঁ, আসলে ওরা দুজনেই, দীনেশ আর অভিষেক, কেউই মালিক নয়। একজন ম্যানেজার আর একজন সিকিউরিটি অফিসার। কি? তার মানে আমি শেষ হয়ে গেলাম, এত বড় জোচ্চুরির শিকার হয়ে গেলাম। আপনি চিন্তা করবেন না, আপনার ওই 6 কোটি টাকা আমাদের কাছেই আছে। হ্যাঁ মিস্টার সূর্য, একদম চিন্তা করবেন না। আগে তো আমরা ওই অভিষেকের সঙ্গে দেখা করব। একেই বলে যে থালায় খাবো সে থালাটা নোংরা করব। ওনার প্রায় চোখের সামনে দিয়ে হোটেলটা বিক্রি হয়ে গেল আর উনি টের পেলেন না। কিন্তু একটা ভুল করে ফেলেছে দীনেশ আর অভিষেক, টাকা নিয়ে যেতে পারেনি, সেটাকে পুঁতে ছিল কিন্তু সেটাকে বার করতে পারেনি। টাকা তো আমরা পেয়ে গেছি স্যার, কিন্তু এখনো পর্যন্ত এটা জানতে পারছি না যে ওই লোকটাকে যে দিনেশ সেজে হোটেলে ঘুরে বেড়াচ্ছে। সারিকা, হ্যাঁ স্যার। দিনেশের মাথার খুলিটা একটু দেখাও তো। হ্যাঁ। কতদিন আমার স্বামীর বডিটা এখানে রাখা হবে? এতদিনে তো যা ইনভেস্টিগেশন করার ছিল আপনারা করেই ফেলেছেন হয়তো। দেখুন, এখন আমাদের খোঁজ খবর নেওয়া সবে শুরু হয়েছে। আর যে দ্বিতীয় দিনেশ আছে ওকে এখনো দেখা যাচ্ছে। স্যার, স্যার কিন্তু এতদিনে তো আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে যে ওই দিনেশ। দেখুন, কথাটা হলো যে আসুন, আপনি এখানেই দাঁড়ান। চলো। স্যার, ওই অভিষেকের ফটো পাওয়া গেছে স্যার। গুড। সালুকাকে বলো এটা স্ক্যান করতে। স্যার। একটু দেখো। কেন ডেকে পাঠিয়েছেন আমাকে? আসলে কথাটা হচ্ছে কি, আমরা ওই টাকাটা পেয়ে গেছি যেটা অভিষেক নিজে দিনেশের থেকে চুরি করেছে। কি? হ্যাঁ, যদি আপনি জেনে থাকেন যে অভিষেক কোথায় আছে তাহলে বলে দিন প্লিজ। এসব কি কথা বলছেন আপনি? গুড। এখন এই ফটোটা দিনেশের খুলির উপর লাগিয়ে ম্যাচ করে দেখতে হবে। এসিপি সাহেব, এই লাশটা দিনেশের নয়, এই লাশ অভিষেকের। না না কে পোড়ালো ওকে?
দিনেশ করেছে। আগে হ্যাঁ, দিনেশ করেছে। অভিষেক দিনেশকে ঠকিয়েছে। দুজনে মিলে জালিয়াতি করেছিল, কিন্তু সমস্ত টাকা অভিষেক নিজের কাছে রেখেছিল, দিনেশকে কিচ্ছু দেয়নি। আর সেই জন্য দিনেশ অভিষেককে পুড়িয়ে মেরে ফেললো। কিন্তু দিনেশ এখনো অবধি জানে না যে অভিষেক সমস্ত টাকা কোথায় লুকিয়ে রেখেছে। সেজন্যই ও এখন ওই হোটেলে ঘুরছে টাকাটা খোঁজার জন্য। আমার তো এমনিতেই ভয় করছে। জানো, এখনো আত্মা ঘুরে বেড়াচ্ছে। পরের নম্বর কার আসবে কে জানে। পরের নাম্বারটা আবার তোর নয় তো? আরে আরে, এমন কথা বলো না। ও তো তোমাকেও খুন করতে পারে। করতেও পারে। এই হোটেলের লোকজন আমাকে ছুটিই দিচ্ছে না। এই সিআইডির লোকগুলো একদম ফালতু। ওরা এখনো পর্যন্ত খুনিকেই খুঁজে পেল না। না, সিআইডির লোকজন এরকম নয়। ওরা একটা জিনিস পেয়েছে। কি জিনিস? কিন্তু তুই কাউকে বলে দিবি না তো? বলবো না। বলো না। সিআইডির লোকেরা 6 কোটি টাকা পেয়েছে। 6 কোটি? কবে, কি করে? কেউ শুনে নেবে। কোথায়? ফোয়ারার নিচে অভিষেক লুকিয়ে রেখেছিল। সিআইডি সেই টাকাটা পেয়ে গেছে। আজ সকালেই ওদের গাড়ি এসে সেই টাকাটা নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গেছে। টাকা কোথায় আছে? কনফারেন্স রুমে রাখা আছে। চলো দেখি। না না, ওখানে গার্ড দাঁড়িয়ে আছে, ফালতু ফেসে যাব। চল। যদি ওই টাকাটা আমরা পেতাম তো তা দিয়ে কি না করতাম। সবার আগে তো আমি এই চাকরিটাই ছেড়ে দিতাম। বাইরে কেউ আছে? তুমি এখানেই থাকো, আমি দেখে আসি। এগুলো কি কাগজের টুকরো? সিআইডি? হ্যাঁ, সিআইডি। চুপ। আরে এ তো দিনেশ। আরে না না, এটা হচ্ছে দিনেশের আত্মা, বুঝলে? মডার্ন আত্মা, মডার্ন। রেডি? দেখো একবার যখন আত্মা থাপ্পড় খায় না, তখন কেমন আওয়াজ হয়। এই এই দাঁড়া, দাঁড়া। আরে ভাই আত্মা, ওই ওই, আরে মাঝপথে গায়েব হয়ে যাস না প্লিজ। এই দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, দাঁড়া। তোমরা উপরে আসার চেষ্টা করবে না, কিন্তু না হলে ঝাঁপ দিয়ে দেবো। এই না না, দাঁড়া।
দাঁড়া দাঁড়া না আরে লাভ কেন দেবে ভাই? তুমি তো আত্মা গো, আত্মা। সোজা উপরে চলে যাও। আসার চেষ্টা করবে না কিন্তু, না হলে ঝাঁপ দিয়ে দেবো বলে দিচ্ছি। উপরে কেউ আসবে না এই। বলছি। না, দেখো আমার কথা শোনো, তোমার কিচ্ছু হবে না। আমি বলে দিচ্ছি কিন্তু আমি ঝাঁপ দিয়ে দেবো। উপরে যদি কেউ আসার চেষ্টা করে তবে কিন্তু খারাপ হয়ে যাবে। দেখো আমার কথা শোনো, আমি বলে দিচ্ছি কিন্তু আমি ঝাঁপ দিয়ে দেবো। এই আসবে না, আমি ঝাঁপ দেবই। না দেখো, আত্মহত্যা করা কিন্তু আইনত অপরাধ। বলছি কিন্তু আমি ঝাঁপ দিয়ে দেবো। আমার কথাটা শোনো, আমার কাছে কেউ আসবে না কিন্তু বলে দিচ্ছি, আমি কিন্তু ঝাঁপ দিয়ে দেবো বলে দিচ্ছি। দেখো আমার কথা শোনো, তোমাকে কেউ কিছু করবে না। না, উপরে কেউ আসবে না, না হলে কিন্তু ঝাঁপ দিয়ে দেবো। না না, ওপরে আসার চেষ্টা করলে কিন্তু আমি ঝাঁপ দিয়ে দেবো। বলছি আমি ঝাঁপ দিয়ে দেবো, বলছি কিন্তু। অভিষেক আর আমি দুজনে মিলে এই হোটেলটাকে বিক্রি করার প্ল্যান করেছিলাম। তারপরে যখন এই হোটেলটা 6 কোটি টাকায় বিক্রি হয়ে যায়, তখন আমি ভাবলাম অভিষেককে রাস্তা দিয়ে সরিয়ে দিয়ে পুরো টাকাটাই আমি আত্মসাৎ করব। কিন্তু অভিষেক তোমার থেকেও চালাক ছিল। ও সব টাকাটা ফাউন্টেনে লুকিয়ে রেখেছিল, যেটা তুমি খুঁজছিলে। হ্যাঁ, কিন্তু ওই মহিলাকে মারলে কেন তুমি? ও জেনে গেছিল যে আমি বেঁচে আছি। দেখেছো ফেডরিক, এই তোমার আত্মা কি কাজ করেছে? হ্যাঁ স্যার, এই আত্মাটা তো সমস্ত ভালো আত্মাদেরও বদনাম করে দিল। ওরা একে কোনোদিন ক্ষমা করবে না। দীনেশ, তুমি দুটো খুন করেছো, অন্যের হোটেল বিক্রি করেছো, 6 কোটি টাকার জালিয়াতি করেছো। তোমার তো ফাঁসি হওয়াই উচিত।